নমস্কার। এই সপ্তাহের গল্পে আসার আগে অন্য একটা আলোচনা সেরে নিই বরং। অবশেষে আমরা আশা করছি খুব শিগগিরই 50,000 শ্রোতাবন্ধুকে পাশে পেতে চলেছি আমরা। অনেক দিন তো চ্যানেলে শার্লক হোমস আসে না, কিছু ব্যস্ততার কারণে দ্য সাইন অফ 4 আনতেও সময় লাগবে একটু। তবে হ্যাঁ, কথা দিচ্ছি যখন আসবে প্রতিদিন একটা করে এপিসোড পাবেন। তার জন্য আমরা অপেক্ষা করছি, আপনারাও করছেন। তাই বলছি, তার আগে 50,000 সাবস্ক্রাইবার স্পেশাল একটা শার্লক সিরিজের বড় গল্প হয়ে গেলে কেমন হয়? এ বিষয়ে আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে। এবার আসি আমাদের আজকের গল্পে। বহুদিন বাদে সায়েন্স ফিকশন ফিরল স্ক্যাটার থটসে। আমাদের আজকের গল্পের রচয়িতা ঐশিক মজুমদারের কলমে এর আগেও আইডিয়া বলে একটি গল্প আপনারা শুনেছেন আমাদের চ্যানেলে। পালক পাবলিশার্স থেকে সদ্য মুক্তি পেয়েছে ভীরুদের জন্য 9 নামে লেখকের একটি অলৌকিক সংকলন। সংকলনটি সংগ্রহের লিঙ্ক রইল ডেসক্রিপশন বক্সে। তাহলে আর দেরি নয়, আসুন শুনে নেওয়া যাক আমাদের আজকের নিবেদন, ঐশিক মজুমদারের ঘ্রাণে ন। পেরেছি, আমি পেরেছি। আজ প্রথমবার সিজারের কথা নিজের কানে শুনতে পেলাম। আমার এই আবিষ্কার অসাধারণ বা অতুলনীয় এমন কোনো অহংকার আমার নেই। আসল কথা, আমি সাত্তকী সোম যেভাবে ভেবেছি তাতেই একটু অভিনবত্ব ছিল। বিশ্বের তাবড় বিজ্ঞানীরা এই পথে চিন্তাভাবনা করলে হয়তো অনেক আগেই সমস্ত পশু পাখির কথাবার্তা উদ্ধার হতো। মানুষের ইইজি মেশিনের নাম শুনেছেন তো? ইলেকট্রোএনসেফালোগ্রাম। মাথার বাইরে কতগুলো ইলেকট্রড বসিয়ে নির্ণয় করা হয় মস্তিষ্কের ভিতরের বিদ্যুৎ তরঙ্গের আকৃতি ও প্রকৃতি। আজ থেকে প্রায় 1 বছর আগে আমি যখন জীবজন্তুর মনের ভাব নিয়ে গবেষণা করছি, তখন হঠাৎ করেই আমার মাথায় একটা আইডিয়া আসে। সমস্ত স্তন্যপায়ী প্রাণীর ব্রেনই মোটামুটি উন্নত। বিভিন্ন রকম চিন্তাভাবনার সময় নিশ্চয়ই তাদের ব্রেনের ওই তরঙ্গের হেরফের হয়। ইইজি মেশিন বা সমতুল্য কিছু দিয়ে সেই হেরফের ধরা কি সম্ভব? আগের কয়েকটা আবিষ্কারের পেটেন্ট পাওয়ার দরুন অর্থের অভাব আমার ছিল না। প্রশ্ন ছিল, এই গবেষণার সাবজেক্ট কাকে করব? আমি অকৃতদার। নির্জনতা পছন্দ করি বলে কলকাতার উত্তর শহরতলির এই জনবিরল অঞ্চলে একটি বাংলোয় একাই থাকি। একমাত্র সঙ্গী আমার গোল্ডেন রিট্রিভার সিজার। অনেক ভেবেচিন্তে আমি তার উপরেই এই গবেষণার সিদ্ধান্ত নিই। কারণ দুটো। এক, প্রিয় পোষ্যের সাথে দীর্ঘকালীন থাকায় তার চিন্তা ভাবনার গতি প্রকৃতি আন্দাজ করা আমার পক্ষে সহজ। আর 2, ইইজি মেশিনের ইলেকট্রড বসানো হবে তার মাথার বাইরে, কোনো অপারেশন ছাড়াই। পরীক্ষা ব্যর্থ হলেও সিজারের ক্ষতির সম্ভাবনা নেই। কয়েকটা প্রাথমিক সমস্যা অবশ্য ছিল। প্রথমত, ইইজি মেশিনের আকৃতি ছোট করা, যাতে সেটাকে সিজারের গলার বাকলসে ঠাঁই দেওয়া যায়। সেই সঙ্গে সিজারের মাথার গঠন অনুযায়ী ইলেকট্রডগুলির আকৃতির পরিবর্তন। আমার এক বন্ধু ধুরন্ধর ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। এ কাজের জন্য আমি তারই সাহায্য নিই। যদিও আমার উদ্দেশ্য তাকে পুরোপুরি ভেঙে বলিনি, সেই অসাধ্য সাধন করতে নেয় প্রায় 2 মাস। আমার এই গবেষণার ফল প্রকাশের সময় অবশ্যই তার অবদানের যোগ্য স্বীকৃতি দেব। দ্বিতীয় সমস্যাটা হল সিজারকে এই অদ্ভুত হুড সম্বলিত বাকলসে অভ্যস্ত করা। বিশেষত প্রথম সে থাবার সাহায্যে ইলেকট্রডগুলোকে সরিয়ে দিত। আমাকে বিশ্বাস করে বলেই ধীরে ধীরে এই অস্বস্তি সে মেনে নিল। তারপরের 8-9 মাস আমার কাটল হাড় ভাঙা খাটুনিতে।
মস্তিষ্কের 4টে মূল তরঙ্গ, আলফা, বিটা, গামা আর ডেল্টা। সিজারের প্রতিটি অনুভূতির সাথে সাথে ওই 4 মূল তরঙ্গের সামান্য পরিবর্তন হয়। দিন রাত এক করে পড়ে রইলাম সেই হেরফেরগুলো চিহ্নিত করতে। অবশেষে তার প্রত্যেকটা চিন্তাকে আলাদা করে একটার জন্য একটা উপযুক্ত বাংলা শব্দ ঠিক করলাম। আনন্দ, দুঃখ, রাগ, এরকম আর কি। হ্যাঁ, আমি প্রথমেই ঠিক করে নিয়েছিলাম এই কাজের মাধ্যম হবে আমাদের মাতৃভাষা বাংলা। এরপর আবার সেই ইঞ্জিনিয়ার বন্ধুর শরণাপন্ন হলাম। তার সাহায্যে এবার তৈরি হলো একটি ছোট্ট রিসিভার কাম ট্রান্সমিটার, যা সিজারের চিন্তা তরঙ্গকে রূপ দেবে উপযুক্ত বাংলা শব্দে এবং উল্টো দিক থেকে কোনো বাংলা শব্দকে উপযুক্ত চিন্তা তরঙ্গের আকারে পাঠাবে সিজারের মস্তিষ্কে। সর্বশেষ সংযোজন একটি ভয়েস অ্যাপ। এর সাহায্যে মুখে বলা বাংলা শব্দ ওই ট্রান্সমিটারের মাধ্যমে সিজারের মাথায় পৌঁছবে এবং তার মনের ভাব রিসিভারের মাধ্যমে বাংলা শব্দে পরিণত হলে একটি স্পিকার মারফত তা শোনা যাবে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সোজা কথায় আমি কুকুরের সাথে কথাবার্তা চালাতে পারবো। কাল রাতে যখন সব কাজ শেষ হলো, ঘড়িতে তখন 3টে। পরীক্ষামূলকভাবে ওর নাম ধরে ডাকলাম, সিজার। সে কান খাড়া করে লেজ নাড়ল, কিন্তু কিছুই বলল না। সিজার ডাকটা এমনিতেই ওর চেনা, সুতরাং এতে কিছু প্রমাণ হয় না। কিন্তু তখন ঘুমে চোখ জড়িয়ে আসছে, তাই আর কয়েকবার ব্যর্থ চেষ্টার পর বিছানায় লম্বা হলাম। সকালে ঘুম ভাঙতে দেরি হলো বেশ। 9টা বেজে গেছে। প্রাতরাশের সময় পেরিয়ে গেছে অনেকক্ষণ। তাকিয়ে দেখি সিজার তার খাওয়ার বাটির কাছে ঘোরাঘুরি করছে। আমাকে উঠে বসতে দেখে দৌড়ে এসে একটু কুঁই কুঁই করল। সাথে সাথে প্রথমবার তার বাকলসে লাগানো স্পিকার সক্রিয় হয়ে উঠল। যান্ত্রিক স্বরে শোনা গেল একটিমাত্র কথা। চমকে উঠে খাট থেকে প্রায় পড়েই যাচ্ছিলাম। মনের উল্লাস মনেই চেপে রেখে তাড়াতাড়ি সিজারকে খেতে দিলাম। সে গোগ্রাসে খেতে লাগল। তখনই মাথায় এলো ডায়েরি লেখার কথা। আমার পরীক্ষা প্রাথমিকভাবে সফল, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এখনো অনেকটা এগোতে হবে। সেই অগ্রগতির বিবরণ লেখা থাকবে এই ডায়েরির পাতায়। আমার নিজের জন্য তো বটেই, পরে অন্যরাও পড়বে। অগস্ট 7। না, সিজারের সাথে কথোপকথন খুব একটা সহজ হচ্ছে না। তার প্রথম কারণ অবশ্যই সীমিত শব্দ ভাণ্ডার। তার চিন্তাধারা বিশ্লেষণ করে আমি 3000-এর কিছু বেশি শব্দ তার বাকলসে লাগানো যন্ত্রে ঢুকিয়েছিলাম। এই শব্দগুলো সে বুঝতে বা বলতে পারে, কিন্তু সমস্ত অনুভূতি প্রকাশের পক্ষে তা কিছুতেই যথেষ্ট না। অবশ্য তাকে নতুন শব্দ শেখাতে আমার চেষ্টার কোনো ত্রুটি নেই। তার সাথে নার্সারির বাচ্চার মতো পদ্ধতিতে সংখ্যা বা ছোট বড় শেখাচ্ছি। এই উদ্দেশ্যে গোটাকুড়ি বিভিন্ন আকৃতির প্লাস্টিকের বল কেনা হয়েছে। তবে শিক্ষার অগ্রগতি বেশ স্লথ। এখন সে তার কিছু কিছু ইচ্ছা ভাষায় প্রকাশ করছে, কিন্তু ব্যাকরণ বা বাক্য গঠন দেখলে ভাষাবিদরা রেড়ে করে তেড়ে আসবেন। উদাহরণ হিসেবে বলা যায়, গতকাল বিকেলে বাকলসে লাগানোর লিস্টটা মুখে করে নিয়ে এসে উৎসুকভাবে আমার দিকে তাকিয়ে সিজার বলল, হাঁটা, আমি, ইচ্ছা। কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকার পর বুঝতে পারলাম কথাটা। সে চায় আমি তাকে নিয়ে বাইরে হাঁটতে বেরোই,
কিন্তু ভাষার সীমাবদ্ধতার থেকেও বড় আরেকটা জিনিস, সেটা হলো কুকুর আর মানুষের দৃষ্টিভঙ্গির ফারাক। প্রথম থেকেই টের পাচ্ছি আমরা দুনিয়াটাকে যেভাবে দেখি সিজার সেভাবে দেখে না। পৃথিবীর সমস্ত প্রাণীকেই সে মোটামুটি দুটো প্রধান শ্রেণীতে ভাগ করেছে, আমরা এবং তোমরা। আমরা বলতে অবশ্যই যারা তার সমগোত্রীয় অর্থাৎ সারমেয় কুল। বাকি সবাই অর্থাৎ মানুষ, বেড়াল, গরু, ছাগল, পাখি, মায়ে গাড়ি, বাস, ট্রেনের মতো চলমান বস্তু অবধি ওই তোমরাই সীমাবদ্ধ। আমি অবশ্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছি প্রতিটি প্রাণীর নাম তাকে আলাদা আলাদাভাবে শেখানোর জন্য। এবার দেখা যাক। অগস্ট 10। আজ একটা অদ্ভুত ব্যাপার হলো। আজ প্রথমবার সিজারের মুখে ওরা কথাটা শুনলাম। এই কদিন দুবেলা ওকে নিয়ে রাস্তায় বেরিয়েছি, যাতে ওর কথা কেউ শুনতে না পায় সেজন্য একটা ব্লুটুথ হেডসেটের সাথে ওর গলার যন্ত্রের সংযোগ করেছি। আমি ওই হেডসেট পরে নিলেই আমাদের কথোপকথন তৃতীয় ব্যক্তির পক্ষে শোনা আর সম্ভব হবে না। অনেক অধ্যাবসার ফলে সিজারকে মানুষ, গরু, ছাগল নাম ধরে চেনানো সম্ভব হয়েছে, যদিও সে এখনো এই সমস্ত প্রজাতিকে একত্রে তোমরা বলেই উল্লেখ করছে। আমরা অর্থাৎ তার স্বজাতীয়দের প্রতি তার নজর বেশি। ব্যক্তিগত পছন্দ অপছন্দেরও বিলক্ষণ প্রমাণ পাচ্ছি। উদাহরণ হিসেবে বলি, গতকাল সকালে ঘোরার সময় রাস্তায় নেড়ি কুকুররা যথারীতি নিরাপদ দূরত্ব বজায় রেখে তর্জন গর্জন করছিল। সিজার তাদের কোনো কালেই পাত্তা দেয় না, এদিনও দিল না। একটি তরুণ কুকুরই সম্ভবত তার রূপে গুণে আকৃষ্ট হয়েই লেজ নাড়তে নাড়তে একটু এগিয়ে এলো। সাথে সাথে সিজারের গজরানি শুনতে পেলাম। হেডফোন থেকে কথা ভেসে এলো, নোংরা, দূর যাও। অতি কষ্টে হাসি সম্বরণ করে সেখান থেকে সরে এলাম। অথচ ফেরার সময় সেই সিজারের মুখেই মুগ্ধ স্বগতোক্তি শুনলাম। সুন্দর। তাকিয়ে দেখি আমার পরিচিত মিসেস আগারওয়ালও তার কাকা স্প্যানিয়েলকে নিয়ে প্রাতঃভ্রমণে বেরিয়েছেন। সিজারকে বাড়িমুখো করতে বেশ বেগ পেতে হলো। তোমরা অর্থাৎ সারমেয় ছাড়া অন্যান্য প্রাণীদের আকৃতি দেখে ছোট বড় ভেদাভেদ করতে পারে বটে, কিন্তু তাদের লিঙ্গ বিভেদে বোধহয় সে পারদর্শী না। তার জাত্যাভিমানও প্রবল। সকালবেলা রাস্তায় দু চারজন জগিং করেন, তাদের দেখে সে মন্তব্য করেছে, 2 পা আস্তে, 4 পা তাড়াতাড়ি। অর্থাৎ মাত্র 2টি পায়ে দৌড়ানোর জন্য মানুষের গতি দ্রুত নয়, তার মতো 4 পায়ে দৌড়তে পারলে। রুমি বলে একটি স্থানীয় মেয়ে বেলায় এসে আমার গৃহস্থলীর কাজকর্ম করে যায়। একদিন ঘর মুছতে মুছতে সে একটু দাঁড়িয়ে আয়নায় নিজেকে নিরীক্ষণ করছিল। দেখতে পেয়ে সিজার বলল, লেজ নেই, খারাপ। যান্ত্রিক কণ্ঠস্বরেও যেন একটু অবজ্ঞা প্রকাশ পেল। লেজ না থাকায় রুমি অসুন্দর। কুকুরের চিন্তা গোচরে আসাটাও একটা বিচিত্র অভিজ্ঞতা বটে। সে যাই হোক, যে কথা নিয়ে এই এন্ট্রি শুরু করেছিলাম, এবার আসি সেই প্রসঙ্গে। আজ বিকেলেও যথারীতি সিজারকে নিয়ে হাঁটতে বেরিয়েছি। মফস্বলের রাস্তা, টুকটাক লোকের যাতায়াত, পাশের দোকানে চা খাচ্ছে কেউ কেউ। আমাদের কিছুটা সামনেই যাচ্ছিলেন এক বৃদ্ধ ভদ্রলোক, সম্ভবত গেঁটে বাতে অথর্ব। একটা লাঠির সাহায্যে অষ্টাবক্র ভঙ্গিতে এগোচ্ছেন কোনো মতে। আমার হাতের লিশে হঠাৎ টান পড়ল। তাকিয়ে দেখি বৃদ্ধের দিকে চেয়ে শক্ত হয়ে উঠেছে সিজারের সমস্ত দেহ। একটাই কথা শুনতে পেলাম,
কিছুই বুঝতে পারলাম না। সিজার আবার বলল, খারাপ। বাধ্য হয়ে জিজ্ঞেস করলাম, কে খারাপ? ওই মানুষটা? এবারে একসাথে অনেকগুলো কথা। মানুষ না, পেছনে মানুষ ভালো, ওরা খারাপ। হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি। সিজার আরো যোগ করল, খারাপ ধাক্কা। বলে কি, বুড়োকে কেউ পিছন থেকে ধাক্কা মারবে? কই, চর্মচক্ষে কাউকে দেখতে পাচ্ছি না তো। ঠিক এই সময়ে একটা কাণ্ড ঘটল। হঠাৎ কি করে যেন হড়কে গেল বৃদ্ধর হাতের লাঠি। তিনি মুখ থুবড়ে পড়লেন পিচ রাস্তার ওপর। চা পিপাসুরা ছুটে এসে তাকে তুলে ধরল। কপাল ভালো, হাত পা ভাঙেনি। হতবুদ্ধির মতো সিজারের দিকে তাকালাম। সে কিন্তু আবার দিব্যি সহজ স্বাভাবিক। বলল, অর্থাৎ যাকে দেখে সে উত্তেজিত হয়েছিল সে আর নেই। এই ঘটনার মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারলাম না। মনে একটা খটকা লেগে রইল। অগস্ট 15। বেশ কয়েকদিন বিরতির পর আজ রাতে আবার লিখতে বসেছি। এই কদিনে এমন কিছু ঘটনা ঘটেছে যা যেমন অদ্ভুত তেমনি বিভ্রান্তিকর। তা নিয়ে মাথা ঘামাতে গিয়েই ডায়েরি লেখা হয়নি আর। আজ বিকেলের ঘটনার পরেই আবার লিখতে বাধ্য হয়েছি। 10ই অগস্টের পরেও সিজারের মুখে দু একবার ও বা ওরা শুনেছি। তেমন গুরুত্ব দিইনি। গুরুত্ব দেওয়ার কারণ ঘটল 12 তারিখ সকালে। মর্নিং ওয়াক থেকে ফেরার পথে গেছিলাম শিউলালের ডেরায়। শিউলাল এখানকার দুধ ব্যবসায়ী। দুধের গুণমান ভালো হওয়ায় আমিও মাঝে মাঝেই তার থেকে দুধ নিই। রোজকার মতোই শিউলাল বাড়ির সামনেই বসে আছে। পেছনে পেল্লায় দুধের ক্যানিস্তারা একটা উঁচু কাঠের বেদির ওপর রাখা। ক্যানিস্তারার নিচের দিকটায় লাগানো কল থেকে মেপে মেপে দুধ বিলি করা হয়, তাই এই ব্যবস্থা। শিউলাল আমাকে অভ্যর্থনা করে বসালো। কুশল প্রশ্ন জিজ্ঞেস করতে যাচ্ছি, হঠাৎ সিজারের চাপা গর্জন শুনতে পেলাম। তাকিয়ে দেখি তার দৃষ্টি দুধের ক্যানিস্তারার দিকে। শরীর ধনুকের ছিলার মতো টান টান। হেডফোন থেকে ভেসে এলো, ওরা দুধ খাওয়া। হতচকিত হয়ে আমি তাকালাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। আমার চোখের ভুল কিনা জানি না, এক লহমায় আমার মনে হলো যেন একটু দুলে উঠল ক্যানিস্তারাটা। শিউলাল এসব কিছু লক্ষ্য করেনি। কথা বলতে বলতে সে আমার পাত্রে দুধ মেপে দিল। আমিও চুপচাপ পয়সা মিটিয়ে বাড়িমুখো হলাম। সিজার কিন্তু আমার হাতে ধরা পাত্রটার দিকে চেয়ে মৃদু গড়গড় করতে লাগলো। শুনলাম বলছে, ওরা খাওয়া দুধ খারাপ। ফেরার পথে সে বেশ কয়েকবার এই কথাটার পুনরাবৃত্তি করল। আমার কিছুই বোধগম্য হল না। বেলায় রুমি এসে সেই দুধ জালে বসাতেই ঘটল বিপত্তিটা। তৎক্ষণাৎ কেটে গেল পুরো দুধটাই। রুমি ঠোঁট বেঁকিয়ে বলল, এ মা, এ কি দুধ দিয়েছে শিউলাল? সিজার সামনেই ছিল। সে আরেকবার কাটা রেকর্ড বাজালো। ওরা খাওয়া দুধ খারাপ। কি বলতে চায়? কেউ মুখ দিয়েছে বলেই দুধ খারাপ হয়েছে? কিন্তু কে মুখ দিল? যথাসম্ভব সরলীকৃত করে তার কাছে প্রশ্নটা রাখলাম আমি। কোনো সদুত্তর পেলাম না। হয়তো ব্যাপারটা ভুলেই যেতাম যদি না 13 তারিখ বিকেলে আরেকটা ঘটনা ঘটত।
বাড়ির কিছু জিনিস বাড়ন্ত, তাই সিজারকে নিয়ে গেছিলাম 2 কিলোমিটার দূরের বাজারে। এখন এই মফস্বলেও আধুনিকতার ছোঁয়া, কলকাতার অনুকরণে সুপার মার্কেট। সেখানে প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহের পর টি স্টলে বসে চা খাচ্ছিলাম। সিজার বসেছিল পায়ের কাছেই। হঠাৎ তার মুখে ফের শুনলাম, উই উই। দেখলাম তার গায়ের লোম খাড়া হয়ে উঠেছে। সে আবার বলল, উই উই। ছোট উই, মানুষ, ধাক্কা। তার দৃষ্টি অনুসরণ করে তাকালাম। অনতি দূরে একটা বছর 2 বাচ্চা ছেলে টলমল পায়ে ছুটছে এদিক ওদিক। হাসি আর হাততালিতে উৎসাহ দিচ্ছে বাবা মা। আচমকাই যেন ফ্লোরে পিছলে গেল তার পা। ধপাস করে আছড়ে পড়ে কেঁদে উঠল বাচ্চাটা। শশব ব্যস্ত হয়ে দৌড়ে এলো বাবা মা। শিহরণ জাগল। সিজারের কথা অনুযায়ী এবারেও কেউ বাচ্চাটাকে ধাক্কা দিয়েছে। কিন্তু এই কেউটা কে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। সিজারকে জিজ্ঞেস করলাম, ও কে? তুমি দেখতে পেয়েছ? সিজার একটু অবাক হয়েই আমার দিকে মুখ ফেরালো। উত্তর দিল, চিউক, নাওয়াক, নাওয়াক। বুঝতে না পেরে আমি আবার প্রশ্ন করলাম, তুমি ওকে দেখেছ? আবার সেই জবাব, চিউক, নাওয়াক, নাওয়াক। তাই তো, চোখ না নাক। হঠাৎ করেই বিদ্যুৎ চমকের মতো পুরো ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। কুকুর তো সবসময় আমাদের মতো চোখের দেখার ওপর নির্ভর করে না। তার প্রধান অস্ত্র ঘ্রাণ শক্তি, যা মানুষের তুলনায় কয়েক লক্ষ গুণ প্রখর। আমি যেমন কাউকেই চোখে দেখতে পাচ্ছি না, সিজারও পাচ্ছে না, কিন্তু সে কি এমন কারুর গন্ধ পাচ্ছে যে অদৃশ্য, এবং সেই গন্ধ মৃদু হওয়ায় তা মানুষের অনুভবের বাইরে? আমার কাছে সে শুধু অদৃশ্যই না, অনাঘ্রাতও বটে। কিন্তু কুকুরের তীক্ষ্ণ ঘ্রাণেন্দ্রিয়ে কি ধরা পড়ছে তার অস্তিত্ব? আর এসব জীব বা জীবদেরই সিজার বলছে ও বা ওরা। কিন্তু তা কি করে সম্ভব? পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যারা পারিপার্শ্বিকের সাথে মিশে ক্যামাফ্লেজ করতে পারে, কিন্তু পুরোপুরি অদৃশ্য। এমন কোনো প্রাণীর অস্তিত্ব তো বিজ্ঞান স্বীকার করে না। আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল, কিন্তু কিছু বললাম না। আমার কুকুর যতই বুঝদার হোক, তার সাথে তো এই বিষয়ে আলোচনা চলে না। আমারও বিষয়টা পুরোপুরি বোঝা দরকার, তাই এরপর থেকে সারাক্ষণ সতর্ক থাকতাম। কিন্তু পরবর্তী 48 ঘন্টায় সিজার একবারের তরেও ও বা ওরা উচ্চারণ করল না। সর্বশেষ ঘটনাটা হঠাৎ করেই ঘটল আজকে বিকেলে। সিজারকে নিয়ে হাঁটতে গেছিলাম একটু দূরের মিউনিসিপ্যাল পার্কে, কিন্তু স্বাধীনতা দিবসের ছুটিতে সেখানে বেশ ভিড়। বাচ্চাদের সাথে হাজির তাদের বাবা মায়েরাও রয়েছে, বেশ কয়েকজন ফেরিওয়ালা। ভিড় দেখে অন্যত্র যাব কিনা ভাবছি, হঠাৎ শুনি ওরা। এবারে প্রস্তুত ছিলাম। সাথে সাথে সিজারের দৃষ্টি অনুসরণ করে তাকালাম। কিছু দূরে 6-7 বছরের একটা বাচ্চা মেয়ে, হাতে একটা আইসক্রিম কোন। বলাই বাহুল্য আর কাউকে চোখে পড়ল না। সেদিকে তাকিয়ে সিজারকে জিজ্ঞেস করলাম, ওরা কোথায়? উত্তর এলো, ছোট মানুষ পাশে। আমার পরবর্তী প্রশ্ন তৈরিই ছিল, ওরা কতজন? ওরা 1, 2। মনে মনে চমৎকৃত হলাম। সিজার ওদের সংখ্যাও গুনতে পারছে। তার মানে শুধু গন্ধের মাধ্যমেই সে স্পষ্ট বুঝতে পারছে ওদের অবয়ব,
কিন্তু তাদের নড়াচড়া বা কাজকর্ম তাও কি অনুভব করতে পারছে? এই মুহূর্তে সিজারের ধারণা অনুযায়ী মেয়েটার পাশে দাঁড়িয়ে রয়েছে দুজন ওরা। ঠিক কি করছে ওরা? অচম্বিতে সাধের আইসক্রিমটা মেয়েটার হাত থেকে ছিটকে পড়ল ঘাসের ওপর। কাঁদো কাঁদো মুখে সেদিকে চেয়ে রইল মেয়েটা। সিজার বলে উঠল, ওরা ঠেলা, বুঝেছি। ওরা আর কি করছে বলো? ওরা চলা, সেই অদৃশ্য জীবদের সম্ভাব্য গতিপথ অনুসারে ঘুরে যেতে লাগলো সিজারের মাথা। রুদ্ধ নিঃশ্বাসে তাকিয়ে রইলাম আমি। মাঠ, হাঁটার পথ, পার্কের বেরোনোর গেট। গেটের ঠিক সামনে বড় একটা লাল বেলুন হাতে দাঁড়িয়েছিল একটা বাচ্চা ছেলে। সিজারের চোখ কয়েক মুহূর্তের জন্য থিতু হলো তার উপরে। অমনি ফটাস শব্দে ফেটে গেল বেলুন। তারস্বরে কেঁদে উঠল বাচ্চাটা। প্রায় সঙ্গে সঙ্গেই সিজার বলল, ওরা নেই। অর্থাৎ শেষ অপকর্মটির পর গেট থেকে নিষ্ক্রান্ত হয়েছে দুই অদৃশ্য মূর্তিমান। স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ, তারপর বাড়ির দিকে ফিরলাম। আজ এই কিস্তি লেখার পরেই হাতে সময় নিয়ে বসবো সিজারের সাথে কথা বলতে। বিস্তারিতভাবে জানতে হবে ওই সব জীব সম্পর্কে। অগস্ট 17। অদ্ভুত, অবিশ্বাস্য, অবর্ণনীয় ঘটনা। আমি সাত্তকী সোম। আমি আজীবন বিজ্ঞানের একনিষ্ঠ পূজারী। কিন্তু আজ এই ডায়েরির পাতায় আমি যে কথা লিখতে যাচ্ছি তা বিজ্ঞানের ঘোরতর বিরোধী। কিছুদিন আগে হলে এমন কথা শুনে হাসতাম আমি নিজেও, কিন্তু আজ সংশয়ের আর অবকাশ নেই। ডায়েরির সর্বশেষ এন্ট্রির পর গোটা একটা দিন আমি অক্লান্তভাবে সিজারকে প্রশ্নের পর প্রশ্ন করে গেছি। দীর্ঘ প্রচেষ্টায় যে তথ্য উঠে এসছে তা যেমন রোমাঞ্চকর ঠিক তেমনই ভয়াবহ। মানুষের সাথে মিশে মানুষের আশেপাশেই ঘোরাফেরা করে এমন কিছু জীব যারা আপাত দৃষ্টে অদৃশ্য। অদৃশ্য কেন? এ ব্যাপারে অবশ্য আমি একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা খাড়া করেছি। কোনো বস্তুর থেকে প্রতিফলিত আলো চোখে এসে পড়লে আমরা সেটাকে দেখতে পাই, কিন্তু আলোর তরঙ্গ দৈর্ঘ্য একটা নির্দিষ্ট রেঞ্জ বা সীমার মধ্যে হলে তবেই তা আমাদের কাছে দৃশ্যমান। এই সব জীব বা অপজীবের শরীর থেকে প্রতিফলিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কোনো কারণে আমাদের সেই দৃষ্টিসীমার বাইরে, তাই ওদের দেখা যায় না। কিন্তু অদৃশ্য হলেও দেহ নিঃসৃত মৃদু দুর্গন্ধ গোপন করতে পারে না ওরা। তাই দেখতে না পেলেও ওদের অস্তিত্ব বরাবরই অনুভব করতে পারে সারমেয় কুল। শুধু সিজার কেন, রাস্তার সামান্য ঘেয় কুকুরটিরও সেই ক্ষমতা রয়েছে। ভাগ্যক্রমে ওরা সংখ্যায় নগণ্য। সিজার বলেছে ওদের সাথে মোলাকাত হয় না রোজ রোজ। মুখোমুখি হলে কুকুররা ওদের এড়িয়েই চলে সচরাচর। তবে কখনো কখনো গভীর রাতে কুকুরদের মিলিত আর্তনাদে ঘুম ভেঙে গেলে আমরা যখন তাদের অভিশাপ দিই, আসলে তখন জনহীন রাস্তায় বিচরণ করছে বহু সংখ্যক ওরা। ওদের সম্মিলিত তীব্র ঘ্রাণে উদ্বিগ্ন ও চঞ্চল হয়ে উঠেছে সারমেয় কুল। ওদের আকৃতি কেমন? প্রশ্ন করেছিলাম সিজারকে। হয়তো শুধু ঘ্রাণেন্দ্রিয়ের সাহায্যে পুঙ্খানুপুঙ্খভাবে বোঝা সম্ভব না, তবে বর্ণনা শুনে মনে হয়েছে মোটামুটি মনুষ্যাকৃতি। সিজারের ভাষায় মাথা 1, পা নিচে 2, পা ওপরে 2। লেজের কথা সে উল্লেখ করেনি, আমিও আর ঘাটাতে সাহস করিনি।
ওদের আচরণ বা অভিপ্রায় অশুভ। কুকুর বা অন্যান্য পশু পাখিরা ওদেরকে সাধারণত এড়িয়েই চলে, কিন্তু মানুষের ইন্দ্রিয়ে ধরা না পড়ায় মানুষ থাকে অসতর্ক। সেই সুযোগে মানুষের ছোট বড় নানান ক্ষতি করে ওরা। শারীরিক শক্তি সম্ভবত খুব বেশি নয়, তাই কখনো কখনো একাধিক জীব অংশ নেয় একটা দুষ্কর্মে। গত কয়েকদিন সেই রকমই কিছু ঘটনার সাক্ষী থেকেছি আমি। এবার আমার একটা কথা মনে হচ্ছে, কল্পকাহিনীতে যে ভূত প্রেতের কথা রয়েছে তারা কি আসলে ওরা? ভৌতিক উপদ্রব অর্থাৎ নানা রকমের আওয়াজ, অশরীরী স্পর্শ, জিনিসপত্রের নিক্ষেপ, এসব কি আসলে অতৃপ্ত আত্মা নয়, বরং ওদেরই কীর্তি? কোনো পরিত্যক্ত বাড়িতে অনেকগুলো ওই জীব আশ্রয় নিলে সেখানে বেড়ে যায় ওই জাতীয় কার্যকলাপ, অর্থাৎ সোজা কথায় সেটি হয়ে ওঠে ভুতুড়ে বাড়ি। এর চেয়েও ভয়ানক আরেকটা সম্ভাবনা রয়েছে। আমাদের আশেপাশে প্রতিনিয়ত যেসব ছোট বড় দুর্ঘটনা ঘটছে তা কি সত্যি মানুষের অসতর্কতার ফল, নাকি তার পিছনেও রয়েছে ওদেরই হাত? হয়তো নিজেদের কুটিল অভিসন্ধির পরিতৃপ্তির জন্য কচ্ছিত ওরা বেছে নেয় কোনো হতভাগ্য পথচারী বা যান চালককে। না, আমি আর ভাবতে পারছি না। এখন নিজের উদ্ভাবনকেই তুচ্ছ মনে হচ্ছে। সামান্য পশু পাখির ভাষা বোঝার চেষ্টা করতে গিয়ে এ কোন ভয়ানক সত্য আবিষ্কার করে বসলাম আমি। না জানলেই তো ভালো ছিল। অগস্ট 20। অনেক কষ্টে মনকে সংযত করে আজ রাতে ডায়েরি লিখতে বসেছি। আমার আশঙ্কা পুরোপুরি সত্যি। পৃথিবীর অধিকাংশ দুর্ঘটনা সম্ভবত ঘটে ওই অপজীবদের ক্রূর ইচ্ছায়। তার থেকেও ভয়ানক, ওরা প্রায় মানুষের মতোই ধী শক্তির অধিকারী। আজ বিকেলে আমি তারও অকাট্য প্রমাণ পেয়েছি। সিজার যে রেলগাড়ি দেখতে ভালোবাসে এই তথ্য জেনেছি তার সাথে কথা বলতে পারার পরেই। তাই ইদানিং বিকেলবেলা মধ্যে মধ্যে তাকে নিয়ে চলে যাই কাছের রেল স্টেশনে। মফস্বলী স্টেশন, ওই সময় মোটামুটি ফাঁকাই থাকে। আমি কোনো একটা বেঞ্চে বসি, সিজার বসে আমার পায়ের কাছে। গত 4 দিন তার মুখে ওদের কোনো উল্লেখ না শুনে নিজের মনকেই প্রবোধ দিয়েছিলাম, হয়তো পুরোটাই একটা দুঃস্বপ্ন, হয়তো সত্যি এমন কোনো আতঙ্কের কারণই নেই। আজ বিকেলে কিছুটা নিশ্চিন্ত মনেই বসেছিলাম রেল স্টেশনে। সিজার যথারীতি পায়ের কাছে বসে উৎসুক দৃষ্টিতে চেয়েছিল রেল লাইনের দিকে। স্টেশনের মাইকে ঘোষণা হলো শিয়ালদাগামী ডাউন ডানকুনি লোকালের। তাকিয়ে দেখলাম দূরে ট্রেন দেখাও যাচ্ছে, আর ঠিক সেই সময় অস্বস্তিতে ছটফট করে উঠল সিজার। তার দৃষ্টি প্ল্যাটফর্মের এক প্রৌঢ়ের দিকে, হাতে একটা ব্যাগ। নিঃসন্দেহে ট্রেন ধরতে চান উনি, কিন্তু প্ল্যাটফর্মের অত কিনারে কেন? যেন ঈষৎ টলায়মান। নেশাগ্রস্ত কি? সিজার এবার মৃদু গর্জন করল, ওরা 1 2 3 অনেক। আমি শিউরে উঠলাম। তার মানে কি বেশ কয়েকজন ওরা ঘিরে ধরেছে লোকটিকে? এদিকে ট্রেন এসে পড়েছে প্রায়। যদি ওরা ওকে ধাক্কা দেয়, লাইনের ওপর পড়ে গেলে ওর কি পরিণতি হবে ভেবেই আঁতকে উঠলাম আমি। না, যখন জানতে পেরেছি কিছুতেই আমি তা হতে দেব না। মুহূর্তের মধ্যে মনস্থির করে আমি সেদিকে এগিয়ে গেলাম। ভদ্রলোক তখন বিভ্রান্তের মতো ইতিউতি চাইছেন, যেন উনি নিজেও অনুভব করছেন কিছু একটা।
আর একটু কাছে যেতেই বুঝতে পারলাম সেটা কি। এই অগস্ট মাসের গরমের মধ্যেও একটা শৈত্য প্রবাহ অনুভব করলাম। সেই সঙ্গে পেলাম একটা মৃদু দুর্গন্ধ। কেমন গন্ধ? অনেকটা পচা ডিমের সাথে মাছের আঁশটে গন্ধ যোগ করলে যেমন দাঁড়ায়, ঠিক তেমন। যে কেউ এই গন্ধের জন্য দায়ী করবে ভদ্রলোকের পরিপাক ক্রিয়া ত্রুটিকে, কিন্তু আমি অন্তত জানি এ গন্ধের আসল উৎস কি। সিজার বলেছে ওরা সংখ্যায় অনেক। ভদ্রলোকের দিকে হাত বাড়াতেই হাত ঠেকল ঠান্ডা থকথকে জেলির মতো কোনো একটা বস্তুতে। একবার গবেষণার কাজে বাড়িতে কিছু জীবন্ত অক্টোপাস এনে চৌবাচ্চায় রেখেছিলাম। তাদের স্পর্শ করলে যেমন হতো, হুবহু সেই অনুভূতি। বমির উদ্রেক হলো, কিন্তু তখন ভাবার সময় নেই। তীব্র হুইসেল বাজিয়ে হুড়মুড় করে প্ল্যাটফর্মে ঢুকছে ট্রেন। গায়ের জোরে সেই বাধা সরিয়ে আমি চেপে ধরলাম তার কবজি। হিড় হিড় করে টেনে সরিয়ে আনলাম নিরাপদ দূরত্বে। তারপর দুজনেই বসে পড়লাম আচ্ছন্নের মতো। কয়েকজন লোক আমাদের দিকে ছুটে এলো। শুনলাম বিড়বিড় করে ভদ্রলোক তাদের বলছেন হঠাৎ করেই মাথা ঘুরে গিয়েছিল। মনে হচ্ছিল ধাক্কা মেরে ফেলে দিচ্ছে কেউ। সবাই তার পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়ল। আমার উপস্থিত বুদ্ধির প্রশংসা করল কেউ কেউ। আমি আর কথা না বাড়িয়ে উঠে পড়লাম। সিজারকে নিয়ে রওনা হলাম বাড়ির দিকে। রাস্তায় কিছুটা গিয়েই সিজার থমকে দাঁড়ালো। পিছন ফিরে বাতাস শুঁকল একবার। তারপরেই তার চোখে মুখে ফুটে উঠল আতঙ্কের অভিব্যক্তি। লিশে টান দিয়ে বলল সে, দৌড়, তাড়াতাড়ি, ওরা অনেক, ওরা রাগ। ভয়ে দিশাহারা হয়ে তার সঙ্গে দৌড় শুরু করলাম আমিও। কিন্তু ওই অপজীবরা আমাদের পিছু নিয়েছে কেন? তাদের রাগের কারণটা কি? একটু ভাবতেই ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। বুদ্ধিমান, ওরা বুদ্ধিমান। ওরা চায় না পৃথিবীর মানুষ ওদের অস্তিত্ব সম্পর্কে সচেতন হোক। তাহলেই ওরা নির্বিঘ্নে চালাতে পারবে ওদের কার্যকলাপ। কিন্তু আমার কুকুরের সহায়তায় আমি ওদের উপস্থিতি টের পেয়ে গেছি। এটা ওরা ধরে ফেলেছে। তাই এখন ওদের লক্ষ্য আমি আর সিজার। হাঁপাতে হাঁপাতে কোনো মতে বাড়িতে ঢুকেই দরজা বন্ধ করে দিলাম। সিজার এক কোণে শুয়ে পড়ল। তার লেজ ঢুকে গেছে দুই পায়ের ভেতর। ভয়ে ভয়ে অনেকক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু আর কিছুই ঘটল না। কিছুটা ধাতস্থ হয়ে রাত্রিবেলায় ডায়েরি লিখতে বসেছি। কাল সকালে উঠেই আমার বিজ্ঞানী বন্ধুদের ফোন করব। আর দেরি নয়, যত তাড়াতাড়ি সম্ভব সারা পৃথিবীকে জানাতে হবে ওই ভয়ঙ্কর জীবদের কথা। অগস্ট 22। আর কতক্ষণ বেঁচে থাকবো জানি না। হয়তো এটাই এই ডায়েরির শেষ এন্ট্রি। গত 24 ঘন্টার ওপর আমি আর সিজার বন্দী হয়ে রয়েছি আমার শোয়ার ঘরে। খাবার নেই, জল নেই, অসহনীয় অবস্থা। আর সবচেয়ে আফসোসের কথা, আমার মোবাইলটাও পড়ে আছে বাইরের ঘরে। সেটা বারবার বাজতে শুনছি, কিন্তু ওখানে যাওয়ার উপায় নেই। ফোন করে কাউকে ডাকতে পর্যন্ত পারছি না। এদিকে এখান থেকে চিৎকার করে ডাকলেও কেউ শুনতে আসবে না। যে নির্জনতাকে এতদিন ভালোবেসেছি, আজ তাকেই অভিশাপ দিচ্ছি। আমার অসাবধানতার ফলেই এই পরিণতি। পরশু সারা রাত ঘুম হয়নি। গতকাল ভোরে এক বিজ্ঞানী বন্ধুকে সবে টেলিফোন করেছি। এমন সময় ডোরবেল বেজে উঠল। এত সকালে কে? একটু অবাক হয়ে ফোন কানেই দরজা খুললাম।
কই কেউ নেই তো। আর ঠিক তখনই পিছন থেকে সিজারের আর্তনাদ শুনতে পেলাম। সে বলছে, ওরা অনেক অনেক। শিউরে উঠে দরজা বন্ধ করতে গেলাম, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। হঠাৎ একটা ঠান্ডা দুর্গন্ধ হাওয়ার ঝাপটা আমাকে ঠেলে ঘরে ঢুকিয়ে আনলো। পরক্ষণেই আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরল ঠান্ডা রাবারের মতো অনেকগুলো অদৃষ্ট অক্টোপাস বাহু। হাত থেকে ছিটকে পড়ল ফোন। অদৃশ্য তীক্ষ্ণ নখের আঘাতে ডান কাঁধ ফালা হয়ে রক্ত ঝরতে লাগলো। নিজেকে বাঁচাবার চেষ্টায় তখন ছটফট করছি আমি। ঠিক সেই সময় ভয়কে জয় করে আমার অসম সাহসী গোল্ডেন রিট্রিভার ঝাঁপিয়ে পড়ল আমার উদ্ধারে। আর অতর্কিত আক্রমণে যেন একটু থমকে গেল অদৃশ্য হামলাকারীরা। লহমার জন্য শিথিল হলো সেই হিম শীতল ক্লেদাক্ত আলিঙ্গন। সেই সুযোগে মরিয়া চেষ্টায় নিজেকে মুক্ত করে নিলাম আমি। সিজারের বাকলস ধরে এক হ্যাঁচকায় তাকে ভিতরে টেনে শোয়ার ঘরে ঢুকে আটকে দিলাম দরজা। সেই থেকে আমি এই ঘরেই বন্দি। কপাল ভালো, এই মজবুত দরজা ভাঙার ক্ষমতা ওদের নেই। যদিও দরজায় মৃদু ঠেলা অনুভব করছি। ঘরের জানলা বন্ধ করে দিয়েছি। সম্ভবত সেই জানলার বাইরেও ওদেরই উপস্থিতি, কারণ সিজার মাঝে মাঝেই সেদিকে তাকিয়ে কুঁই কুঁই করছে। এ ঘরে না আছে খাবার, না আছে জল। ক্ষুধার চাইতে অসহ্য হয়ে উঠেছে তৃষ্ণার কষ্ট। আশা করেছিলাম গতকাল বেলায় রুমি এলে লোকজন আমাদের পরিস্থিতি জানতে পারবে, কিন্তু রুমি আসেনি। বা বলা ভালো, হয়তো তাকে আসতে দেওয়া হয়নি। সে সাইকেল চালিয়ে আসে, হয়তো পথেই ঘটানো হয়েছে কোনো ছোটখাটো দুর্ঘটনা। মোট কথা, বহির্জগতের সঙ্গে আমার সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে ওরা। কিন্তু আর পারা যাচ্ছে না। গত কয়েক ঘন্টায় তাদের কোনো সাড়া শব্দ পাইনি। সেই মৃদু গন্ধটাও নেই। হয়তো পাহারা ঢিলে। এক মুহূর্তের জন্য হলেও দরজা খুলে বেরোতেই হবে। জল না হলেও যদি ও ঘর থেকে মোবাইল ফোনটাও অন্তত আনতে পারি। ডায়েরির লেখা এখানেই শেষ। ইন্সপেক্টর জয়দীপ দাসের ভ্রু কুঁচকে গেল। এই মুহূর্তে তিনি রয়েছেন বিখ্যাত বিজ্ঞানী সাত্যকী সোমের বাড়িতে। বাড়ির সদর দরজা হাট করে খোলা। শোয়ার ঘরে সাত্যকীবাবু এবং তার পোষ্যের বীভৎস মৃতদেহ পড়ে আছে। এক বা একাধিক আততায়ীর ধারালো অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত দুজনেরই দেহ। পেট থেকে বেরিয়ে এসেছে অন্ত্র। খুনের অস্ত্র অবশ্য অকুস্থলে দেখা যাচ্ছে না। কাল কথা বলতে বলতে লাইন কেটে যাওয়ার পর থেকে বারবার ফোন করেও পাওয়া যাচ্ছে না সাত্যকীকে। আজ সকালে কলকাতা থেকে এখানকার থানায় ফোন করে এই কথা জানান তার বন্ধু আরেক বিজ্ঞানী। সাত্যকী সোম হাই প্রোফাইল মানুষ, তাই অতি তৎক্ষণাৎ ইন্সপেক্টর দাসকে একজন কনস্টেবল সহ থানার টহলদারি গাড়িতে করে খোঁজখবর নিতে পাঠান। এখানে এসে দেখা গেল এই অবস্থা। সাথে সাথে ফোনে ওসির সাথে কথা বলে তিনি ড্রাইভার সহ গাড়িটা থানায় ফেরত পাঠিয়েছেন ফোর্স আনার জন্য। কনস্টেবল সুনীলকে পাঠিয়েছেন স্থানীয় ডাক্তারকে ডেকে আনতে। বোঝাই যাচ্ছে দেহে প্রাণ নেই। তবু ভাগ্য ভালো, নির্জন জায়গা বলে এখনো উৎসাহী মানুষের ভিড় জমেনি। তাহলে আর সামলানো যেত না। সঙ্গীদের কাজে পাঠিয়ে তিনি একাই খতিয়ে দেখেছিলেন অকুস্থল। খাটের ওপর এই ডায়েরি টিপে কৌতূহলী হয়ে পাতা উল্টাতে থাকেন। কিন্তু এ কি অবিশ্বাস্য কাহিনী! কথা বলা কুকুর, অদৃশ্য অপজীব। শেষের কদিন বিজ্ঞানী কি কোনো মানসিক বিভ্রমে আক্রান্ত ছিলেন, কিংবা কোনো রকম ড্রাগ সেবনের ফল? এদিকে এদের আবার ফিরতে এরকম অস্বাভাবিক দেরি হচ্ছে কেন? আশ্চর্য! একটু অধৈর্য হয়েই ডায়েরি হাতে তিনি এগিয়ে গেলেন সদর দরজায়।
আচমকা একটা জোরালো হাওয়ার ঝাপটায় ডায়েরিটা তার হাত থেকে পড়ে গেল। সচকিত হয়ে তিনি সেটা তুলবার জন্য নিচু হতে গেলেন, কিন্তু পারলেন না। নিমিষের মধ্যে তাকে বজ্র আটুনিতে জড়িয়ে ধরেছে অসংখ্য অদৃশ্য চ্যাটচ্যাটে সুরের মতো জিনিস। বাতাসে ভাসছে একটা মৃদু পচা গন্ধ। ইন্সপেক্টরের গলা থেকে আতঙ্কের চিৎকার বেরিয়ে এলো। নিজেকে ছাড়াবার ব্যর্থ চেষ্টার মধ্যেই হঠাৎ তার মনে পড়ে গেল ডায়েরিতে সদ্য পড়া কয়েকটি কথা। ওরা বুদ্ধিমান, ওরা নৃশংস, ওরা চায় না মানুষ ওদের কথা জানুক, এবং এই মুহূর্তে তিনি একমাত্র জীবিত ব্যক্তি যিনি তা জানেন। এই ভয়াবহ শেষ উপলব্ধির প্রায় সাথে সাথেই তিনি নিজের মুখের প্রথম আঁচড়টা অনুভব করলেন। শেষ হলো আমাদের আজকের গল্প ঐশিক মজুমদারের ঘ্রাণেন। গল্পের সূত্রধার অর্ণব ও সৌভিক। পর্ব পরিচালনা, শব্দগ্রহণ ও সাত্তকী সমীর চরিত্রে অর্ণব, গল্প কথক ও সিজারের চরিত্রে সৌভিক, রুমির চরিত্রে আত্রেয়ী ও প্রচ্ছদ অঙ্কনে অভিব্রত। আমাদের সঙ্গে যোগাযোগের সমস্ত ঠিকানা আপনারা পেয়ে যাবেন আমাদের ডেসক্রিপশন বক্সে। আমাদের আজকের নিবেদন আপনাদের কেমন লাগলো তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম আমরা। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসবো আমরা। টিল দেন, প্লিজ ডু কেয়ার টু স্টে টিউন। নমস্কার।